আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। ন্যারেশন কি? আমাদের মধ্যে যারা অনেকে ক্লাস 6 থেকে শুরু করে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেকে ন্যারেশন বুঝি না। আসলে ন্যারেশনটা কি? এখানে দেখা যায় পরীক্ষার খাতার মধ্যে প্রায় 99% ছেলেরা ন্যারেশনের মধ্যে ভুল করে। তাহলে আসো আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। ন্যারেশনটা কি? ডেফিনেশন অফ ন্যারেশন, তার মানে কি? ন্যারেশনের সংজ্ঞা। ন্যারেশন কাকে বলে বা ন্যারেশন কি? ন্যারেশন শব্দের বাংলা অর্থ হলো উক্তি। উক্তি বলতে আমরা কি বুঝি? উক্তি হলো কোনো মানুষ তার মুখ দিয়ে যে কথাগুলো বলে সে কথাগুলোই ন্যারেশন বা উক্তি, অথবা বক্তার বক্তব্যকে ন্যারেশন বা উক্তি বলে। তাই আমরা যা বলি তাই ন্যারেশন বা উক্তি। তাহলে ন্যারেশন কয় প্রকার? ন্যারেশন হচ্ছে দুই প্রকার। এক নাম্বার ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন। এক নাম্বার ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ, তার প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি। দুই নাম্বার হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ পরোক্ষ উক্তি। পরোক্ষ তাহলে ন্যারেশন হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ প্রত্যক্ষ উক্তি। দুই নাম্বার হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ পরোক্ষ উক্তি। তাহলে ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? ডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞা। ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তা যদি কোনো ব্যক্তির উক্তি হুবহু অন্যজনকে উপস্থাপন করে তা হলো ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ, অথবা বক্তার কথাগুলো কোনো পরিবর্তন না করে বর্ণনাকারী যখন হুবহু অন্যজনকে উপস্থাপন করে তা হলো ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ প্রত্যক্ষ উক্তি। যেমন হি সাইড, সে বলল, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। এখানে হি সাইড সে বলল, এখানে আরেকজনের কথাকে সে উল্লেখ করতেছে যে হি সাইড সে বলল আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। অর্থাৎ ওই ব্যক্তি বলেছে যে আমি একজন শিক্ষক, তার কথাকে কোনো পরিবর্তন না করে বলতেছে যে কি আমি একজন শিক্ষক। দুই নাম্বার হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ পরোক্ষ উক্তি। ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তা যদি কোনো ব্যক্তির উক্তি হুবহু অন্যজনকে উপস্থাপন না করে পরিবর্তন করে উপস্থাপন করে তা হলো ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ পরোক্ষ উক্তি, অথবা বক্তার কথাগুলো বর্ণনাকারী যখন নিজের কথায় অন্যজনকে উপস্থাপন করে তা হলো ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ পরোক্ষ উক্তি। তাহলে দেখুন, একটি ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার জন্য একটি বাক্যের মধ্যে কয়েকটি জায়গা পরিবর্তন করতে হবে। সেগুলা কি? হি সাইড টু মি, সে আমাকে বলল, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে দেখুন, ইনভার্টেড কমার এটা হচ্ছে কমা, আর এই দুটাকে বলে ইনভার্টেড কমা। তাহলে ইনভার্টেড কমার বাহিরে যে অংশটি রয়েছে, ইনভার্টেড কমার বাহিরে যে অংশটি রয়েছে অর্থাৎ সাইড টু, তার ভার্ব কি বলে? রিপারেটিং ভার্ব। এটাকে কি বলে? রিপারেটিং ভার্ব। রিপারেটিং
ভার্ব। এবার আসো ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি রয়েছে তাকে কি বলে? ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি রয়েছে তাকে বলে রিপারেটেড স্পিচ। রিপারেটেড স্পিচ। তাহলে দেখো, লক্ষ্য করো, ইনভার্টেড কমার বাহিরে যে অংশটি রয়েছে তার ভার্বকে কি বলে? রিপারেটিং ভার্ব। এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি রয়েছে তাকে কি বলে? রিপারেটেড স্পিচ। তাহলে আমরা একটি বাক্যের মধ্যে কয়টা অংশ পেয়েছি? দুইটি। একটা হচ্ছে রিপারেটিং ভার্ব আর একটা হচ্ছে রিপারেটেড স্পিচ। তাহলে একটি ডাইরেক্ট ন্যারেশনের চারটি অংশ থাকে, অর্থাৎ একটি ডাইরেক্ট ন্যারেশনকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব, চারটি স্থানে পরিবর্তন করতে হবে। প্রথমত সাইডটা তুলে দিতে হবে, এটা হচ্ছে প্রথম পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে কমা অ্যান্ড ইনভার্টেড কমা তুলে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে রিপারেটেড স্পিচের পার্সন পরিবর্তন করতে হবে। চতুর্থত টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কয়টি জায়গায় পরিবর্তন পেয়েছি? চারটি। এই চারটি ব্যতীত আর কোথাও পরিবর্তন হবে না। প্রথমত সাইডটা তুলে দিতে হবে, দ্বিতীয়ত কমা অ্যান্ড ইনভার্টেড কমা তুলে দিতে হবে, তৃতীয়ত রিপারেটেড স্পিচের পার্সন পরিবর্তন করতে হবে, চতুর্থত টেন্সের পরিবর্তন করতে হবে। এবার আসো, তাহলে সাইডটা তুলে দিয়ে আমরা কি লিখব? দেখো, প্রথমত হি বসে গেছে। এখন সাইডটা তুলে দিয়ে কি লিখব সেটা নির্ভর করবে কিসের উপর? ইনভার্টেড কমার ভিতরের অংশ থেকে। এখন ইনভার্টেড কমার ভিতরে কি দিয়ে শুরু? সাবজেক্ট। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে সাইডটা তুলে দিয়ে সাইড টু বা টুলড দুইটাই যে কোনো একটা বসে যাবে। তাহলে এখানে আমরা টুলড বসাবো, টুলড। তাহলে টুলড কেন বসছে? কারণ ইনভার্টেড কমার ভিতরে কি দিয়ে শুরু? সাবজেক্ট। এবার আসো, হি টুলড মি, মি এ দাগ দিনে এটা বসে যাবে। এখন কমা অ্যান্ড ইনভার্টেড কমা তুলে দিয়ে কি লিখব সেটাও নির্ভর করবে কিসের উপর? ইনভার্টেড কমার ভিতরের অংশ থেকে। এখন ইনভার্টেড কমার ভিতরে আবারও দেখো কি দিয়ে শুরু? সাবজেক্ট। যদি ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে কমা অ্যান্ড ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসবে? ড্যাট। আর যদি ইনভার্টেড কমার ভিতরে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কমা অ্যান্ড ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসবে? ইফ সাবজেক্ট। তাহলে দেখো, এখানে আই আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এখানে সেজন্য কি বসছে? ড্যাট। এরপরে পার্সন পরিবর্তন, তৃতীয় পরিবর্তন কি? পার্সন। এখন আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে। যদি থার্ড পার্সন থাকে কোনো পরিবর্তন হবে না। তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে, থার্ড পার্সন নো চেঞ্জ। তাহলে আইটা হচ্ছে কোন পার্সন? ফার্স্ট পার্সন। আমরা ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কি অনুসারে? সাবজেক্ট। এখানে ফার্স্ট পার্সন কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। সাবজেক্টে কি আছে? হি, হি। এরপরে এম আছে, কি বসে যাবে? ওয়াজ। অর্থাৎ এম ইজ আর থাকলে কি হয়? ওয়াজ হয়। হ্যাভ থাকলে হ্যাড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এরপর বাকিগুলো বসে যাবে। টিচার। তাহলে রুল 1 যে চারটা পরিবর্তন বলেছিলাম, চারটা পরিবর্তনের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি? সাইড টু তুলে দিয়ে কি লিখবো সেটা চারটা স্থানে, অর্থাৎ সাইড টু তুলে দিয়ে কি লিখবো সেটা হচ্ছে রুল 1। রুল 1 এর মধ্যে অর্থাৎ সাইড টু এর রিপ্লেসমেন্ট সাইড টু এর রিপ্লেসমেন্ট, অর্থাৎ সাইড টু তুলে দিয়ে কি লিখবো? সাইড টু তুলে দিয়ে কি লিখবেন? কি লিখবেন? কি লিখবেন? আসো, এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র দুইটি শব্দ বসে
এটা হচ্ছে সাইড টু বা টোল্ড বলল, এটা কখন ব্যবহার করব আমরা? শ্রোতা থাকলে। যেমন হি সাইড টু মি, এখানে মি যদি থাকে অর্থাৎ অবজেক্ট, হি সাইড টু মি, মিটা হচ্ছে অবজেক্ট মানে শ্রোতা, তাহলে হি সাইড টু মি এখানে যদি এভাবে থাকে আমরা কি ব্যবহার করব? সাইড টু বা টোল্ড। আর যদি থাকে শুধু হি সাইড, সে বলল আই এম এ টিচার, তাহলে এখানে মি শ্রোতা নেই, তাহলে আমরা কি ব্যবহার করব? সাইড। 2 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র 2টি শব্দ বসে, সেগুলা কি কি? 1 নাম্বার হচ্ছে asked। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে 2টি শব্দ বসে। 1 নাম্বার হচ্ছে asked মানে কি? জিজ্ঞাসা করলো। 2 নাম্বার হচ্ছে inquired, জিজ্ঞাসা করলো। এটা কখন বসবে? অনুসন্ধানের ক্ষেত্রে। এরপর 3 নাম্বার অ্যাসার্টিভ ইন্টারগেটিভ। এরপর 3 নাম্বার কি? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি বসে? প্রথমত হচ্ছে অ্যাডভাইসড। অ্যাডভাইস শব্দের অর্থ কি? উপদেশ দিল। অ্যাডভাইসড মানে উপদেশ দিল। অ্যাডভাইসড উপদেশ দিল। 2 নাম্বার অর্ডারিং। আদেশ দিল। আদেশ দিল। 2 নাম্বার হচ্ছে অর্ডার ইট, আদেশ দিল। 3 নাম্বার হচ্ছে কমান্ডেড মানে আদেশ দিল, এটা হচ্ছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। 4 নাম্বার রিকোয়েস্ট অনুরোধ করলো, এখানে প্লেস উঠে যাবে, যদি প্লেস থাকে এটা কি হয়ে যাবে? উঠে যাবে। এরপর হচ্ছে ফরবেড মানে নিষেধ করলো, এখানে নট উঠে যাবে। এরপর হচ্ছে প্রপোজ টু, প্রস্তাব করলে এখানে লেটাসকে পরিবর্তন করে লিখতে হবে উই শুড বা দে শুড। এরপর হচ্ছে প্রপোজড, প্রস্তাব করলো। এরপর হচ্ছে সাজেস্টেড, পরামর্শ দিল। তাহলে কয়টা? টোটাল 8টা, সরি 6টা, 8টা। এই 8টা কিসের ক্ষেত্রে? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হবে। এরপরে 4 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি পরিবর্তন করতে হবে?